In this class, I will talk about reproduction, mainly plant reproduction. প্রথমে আমরা reproduction কি, what is the reproduction এটা জেনে নেব. Reproduction is the most important characteristics of every living being. In this process, producing a new organism of their own kind from pre-existing one. অর্থাৎ রিপ্রোডাকশনের মাধ্যমে নতুন কোনো অর্গানিজম, নতুন কোনো অপত্য বা জেনারেশন ফরমেশন হয় প্রি এক্সিস্টিং ওয়ান থেকে, আগে ছিল সেখান থেকে, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন থেকে অফস্প্রিং জেনারেশন সৃষ্টি হবে. ফরমেশন অফ মাল্টিপল নিউ ইন্ডিভিজুয়াল ইন আ পপুলেশন অ্যান্ড কন্টিনিউটি অফ এ লাইফ, which is known as reproduction. Now, reproduction occurs generally three types of occurrence of reproductions: fission, budding, and sex organ. For lower organism, among these three, fission and budding considered as lower organism, and higher organism এর ক্ষেত্রে only sex organ. Mode or type of plant reproduction. Two type of reproduction: sexual and asexual reproduction. Sexual reproduction টা সেক্স অর্গান থেকে ফর্মেশন হবে, যে ক্ষেত্রে দেখা যাবে যে পেরেন্টস দুটো থাকবে, টু পেরেন্টস ইনভলভ ইন দিস টাইপ অফ রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন. তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে টু পেরেন্টস এখানে ইনভলভ হবে, তবেই সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে. মেল পেরেন্টস কি হবে? মেল অ্যান্ড ফিমেল, টু টাইপ অফ প্যারেন্টাল. এখান থেকে সৃষ্টি হবে গ্যামেট, এবং গ্যামেট সৃষ্টি হবার পরে সেই গ্যামেটটা, তাহলে গ্যামেট ফর মেল, মেল গ্যামেট, অ্যান্ড গ্যামেট ফিমেল গ্যামেট, দুটো গ্যামেটের ফিউশন ঘটবে, ফিউজ হবে, অ্যান্ড অর্থাৎ ফার্টিলাইজেশন হবে, ফর্মেশন হবে অফস্প্রিং, ডটার কোনো প্ল্যান্ট অর এনিম্যাল. তাকেই আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো. এক্ষেত্রে ফার্টিলাইজেশন ম্যান্ডেটরি. যখন গ্যামেট ফর্মেশন হবে তখন মিওসিস সেল ডিভিশন এক্ষেত্রে ফাংশন করবে. হোয়ারএজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে, ফার্স্ট, এক্ষেত্রে সিঙ্গেল অর্গানিজম ইনভলভ হবে. এই সিঙ্গেল অর্গানিজম ইনভলভ হওয়ার কারণে এটাকে ইউনি প্যারেন্টাল রিপ্রোডাকশন বলা হচ্ছে. উইদাউট প্রোডাকশন অফ গ্যামেট কোন রকম গ্যামেট ফর্মেশন হবে না. কোন সেল, যেটা কিনা জনন কোষ বলা যেতে পারে, রিপ্রোডাক্টরি সেল বলা যেতে পারে, সেটা ফর্মেশন হতে পারে, আবার নাও হতে পারে. রিপ্রোডাক্টরি সেল যদি ফর্মেশন হয়ও, কিন্তু দুটো রিপ্রোডাক্টরি সেল কখনো ফিউজ হবে না, অর্থাৎ ফিউশন ঘটবে না, ফার্টিলাইজড হবে না. এই রিপ্রোডাক্টরি সেল ফর্মেশন হতে গেলে কিন্তু কোন রকম মিওসিস সেল ডিভিশন এখানে কাজ করবে না. এক্ষেত্রে শুধুমাত্র মাইটোটিক সেল ডিভিশন, এই মাইটোটিক সেল ডিভিশনের দ্বারাই সেলের সংখ্যা বৃদ্ধি হবে, নাম্বার অফ সেল সেটা ইনক্রিজ হবে, এবং আর একটা নতুন অর্গানিজম অর প্ল্যান্ট অর এনিম্যাল সেটা কিন্তু জন্মগ্রহণ করবে. র্যাপিড ওয়ে অফ রিপ্রোডাকশন. অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাট এ টাইম খুব তাড়াতাড়ি, ফাস্ট, ভেরি ফাস্ট, অনেকগুলো ডটার এনিম্যাল অর প্ল্যান্ট অর অফস্প্রিং এখানে কিন্তু সৃষ্টি করতে পারে. সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু সেটার ক্ষমতা ছিল না, এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে. কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ভেরি র্যাপিড. নেক্সট, প্যারেন্ট অ্যান্ড অফস্প্রিং. ফার্স্ট ফিলিয়ান যে প্যারেন্টাল জেনারেশন, তখন ফিলিয়ান জেনারেশন সৃষ্টি হবে, অপত্য জেনারেশন সৃষ্টি হবে. এই জেনারেশন সৃষ্টির সময় যে জেনারেশনের যে মেম্বারগুলো নতুন সৃষ্টি হলো, যে ইন্ডিভিজুয়াল নিউ ইন্ডিভিজুয়ালস মেম্বার যেগুলো সৃষ্টি হলো, সেগুলো স্ট্রাকচারালি অ্যান্ড জেনেটিক্যালি সম্পূর্ণভাবে এক হবে. কার সঙ্গে এক হবে? প্যারেন্টের সঙ্গে স্ট্রাকচারালি
সম্পূর্ণভাবে এক হবে, স্ট্রাকচারালি এবং জেনেটিক্যালি এক হবে। সেটা কেমন? মনে করা যাক এ হচ্ছে একটা প্যারেন্টাল জেনারেশন, অর্থাৎ পেরেন্ট। এই পেরেন্ট থেকে অ্যাট এ টাইম অনেকগুলো জেনারেশন তৈরি হতে পারে। যে জেনারেশন গুলো তৈরি হলো, অফস্প্রিং গুলো তৈরি হলো, তারা সম্পূর্ণ বা পুরোপুরিভাবে স্ট্রাকচারালি, গঠনগতভাবে এবং জেনেটিক্যালি অর্থাৎ বংশগতভাবে, জিনগতভাবে সম্পূর্ণ কিনা এই প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে সেম টু সেম। সো প্যারেন্টস এন্ড অফস্প্রিং সেম টু সেম অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচারালি অ্যান্ড জেনেটিক্যালি। এই কারণে এদের কি বলা হচ্ছে? এদের বলা হলো ক্লোন। কি ইউজ শব্দ করা হলো? CLONE, ক্লোন। এই যে ক্লোন শব্দটা এখানে লিখে রাখা হয়েছে। ক্লোন মানে প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে যখন ফিলিয়ান জেনারেশনটা সেম হয়ে যাচ্ছে স্ট্রাকচারালি এবং জেনেটিক্যালি, তখন তাদের আমরা ক্লোন বলছি। এই ক্লোনের যে মেম্বারগুলো রয়েছে, এই মেম্বারগুলোকেও আমরা আরেকটা নামে, এদের মধ্যে একটা রিলেশন রয়েছে, যে রিলেশনটাকে বলা হয় র্যামেট। এদের বলা হচ্ছে র্যামেট। তাহলে ক্লোন আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হয়। কেন না? তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে অর্গানিজমটা, সিঙ্গেল যে অর্গানিজম, তার থেকে যেটা জেনারেশন তৈরি হলো, সেই জেনারেশনের সঙ্গে প্যারেন্টাল জেনারেশন সম্পূর্ণভাবে ম্যাচ করে যাচ্ছে, জেনেটিক্যালি এবং স্ট্রাকচারালি সম্পূর্ণভাবে ম্যাচ করে যাচ্ছে। এদেরই কিন্তু আমরা ক্লোন বলবো। নেক্সট, নো অল্টারনেশন জেনারেশন ইন অ্যাভেলেবল ইন দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অল্টারনেশন জেনারেশন নয়, অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের যখন কোনো গ্যামেট তৈরি হয় তখন ক্রোমোজোম সংখ্যা সেটা হাফ হয়ে যায়। মূল দেহ বা বডির থেকে সেটা হাফ হয়ে যায়। দেহকোষ থেকে যখন জনন কোষ ফর্মেশন হবে থ্রু মিওসিস, তখন সেটা হাফ হয়ে যায়, অর্থাৎ ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাতে ট্রান্সফার হয়ে যায়। দুটো হ্যাপ্লয়েড গ্যামেট যখন ম্যাচ করবে তখন ফার্দার আবার ডিপ্লয়েড আর একটা জাইগোট ফর্মেশন হবে। ম্যাচ করবে মানে ফার্টিলাইজেশন হবে, তখন জাইগোট ফর্মেশন হবে। সেই জাইগোট থ্রু মাইটোসিস সেল ডিভিশন পূর্ণাঙ্গ প্রাণী, অর্থাৎ ফুল একটা প্রাণী অর প্ল্যান্ট অর্গানিজম, সেটা ফর্মেশন হবে। অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের সবসময় একটা রোটেশন চলছে। এটাকে আমরা অল্টারনেশন জেনারেশন বলছি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অল্টারনেশন জেনারেশন নেই, কারণ এখানে গ্যামেট ফর্মেশন হয় না। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এমনটা হয় না, তাই অল্টারনেশন জেনারেশন এখানে থাকবে না। তাহলে এই মেন ক্যারেক্টারগুলো আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কাছে পেলাম, যেটা কিনা সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে ডিফার করছে। এখান থেকে আমরা সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্স করে নিতে পারবো। এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টার্ম আমি এখানে লিখেছি। প্রোপাগেল। প্রোপাগেল কি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে প্ল্যান্ট বডি থেকে আরেকটা প্ল্যান্ট বডি তৈরি হচ্ছে, সেই প্ল্যান্ট বডির একটা নির্দিষ্ট বা স্পেসিফিক পার্ট অর সেল, যেখানকার গ্রোথ থ্রু মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস নট মিওসিস অর মাইটোটিক, মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা, সেই গ্রোথের দ্বারা আরেকটা সম্পূর্ণ আলাদা ইন্ডিভিজুয়াল একটা প্ল্যান্ট তৈরি হচ্ছে। এই যে কোষপুঞ্জ বা সেলের কনজুগেশন, কনজুগেশন অফ সেল অর পার্ট, স্বাধীন স্বতন্ত্র একটা পার্ট, মূল প্ল্যান্ট বডি থেকে সম্পূর্ণ একটা আলাদা পার্ট, সেই পার্টটাকে বলা হচ্ছে প্রোপাগিউল। অর্থাৎ প্রোপাগিউলই হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন জায়গা, যেটারই গ্রোথ হচ্ছে, যেটা প্রেফারেবল কন্ডিশনে সেল ডিভিশনের দ্বারা গ্রোথ হয়ে ফার্দার কোনো জেনারেশন তৈরি হচ্ছে। এটা যেহেতু প্ল্যান্ট বডির থেকে তৈরি হয়, সেই জন্য প্ল্যান্ট বডি থেকে তৈরি হচ্ছে বলে, দেহকোষ থেকে তৈরি হচ্ছে বলে এটাকে সোমাটিক রিপ্রোডাকশন বলা হচ্ছে। সোমাটোজেনিক রিপ্রোডাকশন বলা হচ্ছে। সোমাটোজেনিক কথাটার অর্থ হচ্ছে, সোমা মানে হচ্ছে দেহ, মূল দেহ থেকে একটা জেনারেশন তৈরি হচ্ছে, সেই কারণের জন্য হচ্ছে সোমাটোজেনিক রিপ্রোডাকশন। কাকে বলা হচ্ছে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে। মূল দেহ থেকেই হচ্ছে, কোনো গ্যামেট ফর্মেশন এখানে কাজ করার দরকার হচ্ছে না। আরেকটা এখানে টার্ম লিখেছি, যেটা হচ্ছে গ্যামোগ্যামি, তার আগে এ দেয়া আছে। তাহলে এগামোগ্যামি। এগামোগ্যামি মানেটা কি? এগামোগ্যামি মিন্স, গ্যামোগ্যামি মানে হচ্ছে গ্যামেট। গ্যামো কথাটা এসছে গ্যামেট থেকে, গ্যামি মানে হচ্ছে মিলন। দুটো গ্যামেটের যদি ফিউজ হয়, অর্থাৎ মিলন ঘটে, ফার্টিলাইজেশন ঘটে, তখন তাকে বলা হচ্ছে গ্যামোগ্যামি।
সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিন্তু গ্যামোগ্যামি। সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে বলা যেতে পারে গ্যামোগ্যামি। whereas অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যেখানে গ্যামেটই ফর্মেশন হয় না, লেখা আছে উইদাউট প্রোডাকশন অফ গ্যামেট, যেখানে গ্যামেট ফর্মেশন হয় না, তাই গ্যামেটের মিলন হওয়া, ফিউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো প্রশ্নই আসে না। সো সেটাকে অ্যাগ্যামোগ্যামি বলা হচ্ছে। এর অর্থে না, কোনো গ্যামেটের এখানে মিলন ঘটছে না, নো গ্যামোগ্যামি, কোনো রকম মিলন ঘটে না। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের এগুলো ইম্পর্টেন্ট ফিচার্স। নাও টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কি কি টাইপ রয়েছে এখানে লেখা রয়েছে? ফিশন, স্পোরুলেশন, বার্ডিং, গেমিউল, রিজেনারেশন এন্ড ভেজিটেটিভ প্রোপাগেশন। এই ভেজিটেটিভ প্রোপাগেশনটা কে আমরা অনেক সময় অনেক বইয়ের ক্ষেত্রে বা অনেক টিচার বা অনেক বইয়ে কিন্তু এই ভেজিটেটিভ প্রোপাগেশনটাকে সম্পূর্ণ আলাদা ক্যাটাগরিতে করা হয়েছে। মানে জনন রিপ্রোডাকশনকে এখানে যেমন দুটো টাইপ, মেন টাইপে করা হয়েছে, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল। অনেক ক্ষেত্রে দেখা যায় বা অনেক বইয়ে দেখা যায় যে তিনটে পার্টে ভাগ করা হয়েছে, সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল এন্ড ভেজিটেটিভ প্রোপাগেশন। কিন্তু যদি আমরা একটু ক্লিয়ার বা লার্জলি যদি ভাবি, লার্জ কনসেপ্ট থেকে যদি এটা ভাবি, তাহলে দেখতে পাবো ভেজিটেটিভ প্রোপাগেশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ছে। কারণ ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে কখনো গ্যামেট ফর্মেশনের কথা হচ্ছে না, কখনো ডবল পেরেন্টস অর্থাৎ টু পেরেন্টস এখানে ইনভলভ হচ্ছে না, ফার্টিলাইজেশন এর কোনো প্রয়োজন, ফার্টিলাইজেশন কোনো সম্ভাবনা নেই, কারণ গ্যামেটের প্রয়োজন নেই, গ্যামেট ফর্মেশন হয় না, জাইগোট ফর্মেশন হয় না, ফার্টিলাইজেশন না হলে জাইগোট হবে না, গ্যামেট ফর্মেশন না হলে ফার্টিলাইজেশনের প্রশ্ন আসে না, ফার্টিলাইজেশন না হলে জাইগোট ফর্মেশন আসে না। তাই ভেজিটেটিভ প্রোপাগেশনে এই কন্ডিশনগুলো দেখা যায় না। বাট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে সেগুলো ভেজিটেটিভ প্রোপাগেশনের সঙ্গে ম্যাচ করে। তাই ভেজিটেটিভ প্রোপাগেশনকে এখানে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা পার্ট, বাট একটা লার্জ পার্ট হিসাবে আমরা রাখতে পারি, যেটার জন্য আমাকে আলাদাভাবে ডিসকাশন করতে হবে। এবার আমরা আসবো এই পার্টগুলো সম্পর্কে বা এই টাইপগুলো সম্পর্কে ইন ডিটেল একটু জেনে নিতে বা আলোচনা করব। ফার্স্ট, ফিশন। ফিশন মানেটা কি? ফিশন মানে হচ্ছে ভাঙন অর্থাৎ বিভাজন, ডিভাইডেশন, ক্লিভেজ, এগুলোকে ফিশন বলা হচ্ছে। যেখানে এখানে বলেছি প্রোপাগিউলের কথা বলেছিলাম, মানে মূল যে প্ল্যান্ট বডির যে পার্ট বা অংশ, সেই অংশটা কতগুলো পার্টে ডিভাইডেশন হয়ে যায়, ফিশন ঘটে যায়, ভেঙে যায়। এই ভাঙাটা তিন রকম ভাবে হতে পারে এবং ভেঙে গিয়ে যে খণ্ডগুলো তৈরি হয়, প্রত্যেকটা খণ্ড থেকে ফার্দার জেনারেশন অর্থাৎ নিউ ইন্ডিভিজুয়াল, নিউ অর্গানিজম ফর্মেশন হতে পারে। সেটা কেমন ভাবে হচ্ছে? ধরে নেওয়া যাক যে এটা একটা মূল প্রোপাগিউল, প্রোপাগিউল অর্থাৎ যে অংশটা বা যে কোষপুঞ্জ থেকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের দ্বারা, মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা নতুন জেনারেশন তৈরি হচ্ছে, এই যে প্রোপাগিউলি, এই প্রোপাগিউলি থেকে এই অংশটাকে বলা হচ্ছে। এই যার অংশের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। আমরা জানি নিউক্লিয়াস ইজ আ হেড অফ সেল। ফার্স্ট এই নিউক্লিয়াসটা কতগুলো স্টেপে ভাঙবে, যাকে ক্যারিওকাইনেসিস বলছে। নিউক্লিয়াস প্রপার ক্যারিওকাইনেসিস নয়, মানে মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে সেল ডিভিশনের যে ফেজগুলো রয়েছে, এরকম প্রপার ফেজ মেনটেন করলে এটা কিন্তু হয় না। মানে উন্নত ধরনের হায়ার লেভেলের সেল ডিভিশন কিন্তু এক্ষেত্রে হয় না। বাট নিউক্লিয় ডিভিশন তো, তাই এটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলতে পারি। ক্যারিওকাইনেসিসের দ্বারা দেখা যাচ্ছে যে মূল যে বডি বা পার্ট, যে পার্টটা থেকে ফার্দার জেনারেশন, এটা কিন্তু প্যারেন্ট, এটা প্যারেন্ট বডি। যে প্যারেন্ট বডিটা কি? সিঙ্গেল প্যারেন্ট বডি, সিঙ্গেল প্যারেন্ট বডি। এই সিঙ্গেল প্যারেন্ট বডির যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা প্রথমে ফিউজ হয়ে যাবে, অর্থাৎ ফিশন ঘটবে। কতগুলো ছোট ছোট খণ্ডে নিউক্লিয়াসটা ডিভাইডেশন হলো। এই নিউক্লিয়াসটা ডিভাইডেশন হলো, এটাকে যদি ম্যাগনিফাই করি তাহলে দেখতে পাচ্ছি ডিভাইডেশন হয়েছে। এই ডিভাইডেশনের ফলে নিউক্লিয়াসগুলো যখন এতগুলো খণ্ডিত হয়েছে, তখন সেলের মধ্যে আর কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এই যে সাইটোপ্লাজমগুলো এর মধ্যে রয়েছে, নিউক্লিয়াসগুলোকে ঘিরে সাইটোপ্লাজমীয় একটা কনগ্রেশন ঘটবে। কনগ্রেশন মানে হচ্ছে
কংগ্রেস কথাটার অর্থ হচ্ছে জমায়েত, কংগ্রেশন মানে হচ্ছে জমায়েতীকরণ করবে, সাইটোপ্লাজমের জমায়েতীকরণ হচ্ছে অর্থাৎ সংঘবদ্ধ হচ্ছে নিউক্লিয়াস গুলোকে ঘিরে। তারপরে দেখা যাবে কি এই অংশগুলোকে ঘিরে আলাদা আলাদা সেল ফরমেশন হয়ে গেল। তাহলে কি হলো, এটা একটা নতুন ইন্ডিভিজুয়াল অর্গানিজম তৈরি হলো, এটা একটা নতুন অর্গানিজম তৈরি হলো, এটা একটা নতুন অর্গানিজম তৈরি হলো, এটা একটা। তাহলে এখান থেকে কি হলো, চারটে নতুন অর্গানিজম তৈরি হলো। এইটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নিউক্লিয় ডিভিশনের দ্বারা করতো। এখানে কতবার নিউক্লিয় ডিভিশন দেখেছি? 4 বার। এরকমটা হতে পারে যদি 4 বার না হয়ে নিউক্লিয়াস 2 বার ডিভিশন হয়, তাহলে এরকম 4 বার যদি হয়, একসঙ্গে 4 বার হতে পারে, 5 বার হতে পারে, বা তারও বেশি হতে পারে, 4th টাইম, 6th টাইম, 7th টাইম ডিভিশন, নিউক্লিয় ডিভিশন হয়ে গেল। ফার্স্টলি নিউক্লিয় ডিভিশন হবে, দেন সাইটোপ্লাজমীয় ডিভিশন হবে, ক্যারিওকাইনেসিস, দেন সাইটোকাইনেসিস। নিউক্লিয় ডিভিশন হয়ে যাওয়ার পর নিউক্লিয়াস গুলোকে ঘিরে সাইটোপ্লাজমীয় কংগ্রেশন ঘটলো, এবং সাইটোপ্লাজমীয় কংগ্রেশন ঘটার পরে নতুন করে সেল মেমব্রেন দিয়ে এক একটা সেল তৈরি হয়ে গেল। প্রত্যেকটা সেল থ্রু মাইটোসিস সেল ডিভিশন, রিমেম্বার মিওসিস নয়, মাইটোটিক অর মাইটোসিস সেল ডিভিশনের দ্বারা ফার্দার একটা নিউ জেনারেশন বা নিউ অপত্য বা অফস্প্রিং তৈরি হলো, অর ডটার সেল থেকে আলাদা একটা নতুন প্রাণী বা প্ল্যান্ট তৈরি হলো। এরকম যদি অনেকগুলো নিউক্লিয় ডিভিশন হয় তখন তাকে আমরা কি বলবো? মাল্টি ফিশন। এখানে লেখা রয়েছে মাল্টিপল ফিশন। তাহলে ফিশন 2 টাইপ দেখবো আমরা, 3 টাইপ রয়েছে। মাল্টিপল ফিশন, এখানে অনেকগুলো নিউক্লিয় ডিভিশন হলো। কিন্তু বাট যদি দেখা যায় যে এমনটা না হয়ে এই নিউক্লিয়াসটা দুবার মানে দুটো ভাঙলো, দুটো খণ্ড, 2 পার্ট, দুটো খণ্ড হলো, এবং নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমীয় কংগ্রেশন অর সাইটোপ্লাজমিক জমায়েত এখানে ঘটে গেল। তারপরে দেখা গেল মাঝখানে একটা সেল মেমব্রেন এসে গেল, যে দুটো সম্পূর্ণ আলাদা আলাদা সেল তৈরি হলো, এবং দুটো আলাদা আলাদা অপত্য অর ডটার এনিম্যাল অর প্ল্যান্ট যাই হোক না কেন সেটা সৃষ্টি হয়ে গেল। এটাকে বলা হচ্ছে বাইনারি ফিউশন। বাইনারি মানে দ্বিবিভাজন, মাল্টিপল বিভাজন, বহু বিভাজন। তাহলে বাইনারি ডিভিশন হতে পারে, মাল্টিপল ডিভিশন হতে পারে। প্রশ্ন হচ্ছে কখন মাল্টিপল হবে আর কখন বাইনারি হবে, কাদের হবে? বলছে মাল্টিপল যাদের হতে পারে, বাইনারিও তাদের হতে পারে। কিন্তু কেন মাল্টিপল, কেন বাইনারি? বলছে যদি প্রেফারেবল কন্ডিশন, এনভায়রনমেন্ট যদি প্রেফারেবল থাকে, অনুকূল পরিবেশ যদি থাকে, তখন নিউক্লিয়াসটা ভাঙবে, নতুন করে একটা অপত্য তৈরি হলো। নিউক্লিয়াস ছিল ভেঙে, একটা নিউক্লিয়াস ছিল ভেঙে দুটো হলো, দুটো যখনই তৈরি হলো সাইটোপ্লাজমীয় কংগ্রেশন হলো, ভেঙে গিয়ে দুটো জেনারেশন বা অফস্প্রিং তৈরি হয়ে গেল। কিন্তু প্রেফারেবল কন্ডিশন হতে হবে। যদি প্রেফারেবল কন্ডিশন না হয়, তখন নিউক্লিয়াস গুলো ভেঙে ভেঙে কোষের মধ্যে সব রেডি হয়ে থাকলো, কিন্তু তাদের মধ্যে ডিটাচমেন্ট হলো না, কারণ কন্ডিশন কি আছে? ফেভারেবল নয়, ইনফেভারেবল কন্ডিশন। এই ইনফেভারেবল কন্ডিশনে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তারা এই এনভায়রনমেন্ট থেকে যে পরিমাণ ফুড, নিউট্রিয়েন্ট এগুলো পাবে না, না পেতে পারে, যে কারণের জন্য তাদের শুধুমাত্র বিভাজিত হয়। হবার পরে ফার্দার টাইম তখন যখন প্রেফারেবল কন্ডিশন হয়ে যায়, তখন সেটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীন স্বতন্ত্র অনেকগুলো প্ল্যান্ট বডি তৈরি করতে পারে। এটাকে বলা হচ্ছে মাল্টিপল ফিশন। আর একটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে প্লাজমোটমি। প্লাজমোটমি কি? প্লাজমোটমিতে দেখা যাবে যে নিউক্লিয়াস গুলো পুরোটা ডিভিশন হচ্ছে, সাইটোপ্লাজম কি হচ্ছে? ডিভিশন হচ্ছে না, বারবার। এটাও কিন্তু এক ধরনের মাল্টিপল ডিভিশন, অর্থাৎ মাল্টিপল ফিশন। এক্ষেত্রে নিউক্লিয়গুলো ডিভিশন হচ্ছে, অনেকবার নিউক্লিয়াসের ডিভিশন হয়ে যাচ্ছে, কিন্তু সাইটোপ্লাজম গুলো দেখছি ডিভিশনের সময় এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না, নিউক্লিয়াসের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। যে পরিমাণ নিউক্লিয়াস গুলো ভাঙলো, অর্থাৎ এই নিউক্লিয়াসটা ভেঙে যখন অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো, তখন কি হচ্ছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 নিউক্লিয়াস হয়েছে। তাহলে 9টা নিউক্লিয়াসকে ঘিরে স্বাধীন স্বতন্ত্র আলাদা আলাদা 9টা অফস্প্রিং বা অপত্য জেনারেশন তৈরি হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, এটা হবে না। এটা না হয়ে কি হচ্ছে? দেখা যাচ্ছে 9টার জায়গায় 4টে অফস্প্রিং বা অপত্য তৈরি হয়ে গেল। তখন কি হয়ে গেল? 4টে হতে গেলে কেমন হচ্ছে? দেখা গেল এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো, এবং এই একটা হলো।
তাহলে এখানে কতগুলো নিউক্লিয়াস রয়েছে 3, এখানে নিউক্লিয়াস কতগুলো থাকলো 2, এখানে কতগুলো 2, এখানে কতগুলো 2। তাহলে এক একটা সেলের মধ্যে বা অফস্প্রিং এর মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা অনেকগুলো হয়ে যাচ্ছে, এমনটাকে বলা হচ্ছে প্লাজমোটমি। এটাও কিন্তু ফিশন। এবার আসবো স্পোরুলেশন। হোয়াট ইজ দ্য স্পোরুলেশন? রাইজোপাসের ক্ষেত্রে আমরা কি দেখব, যে স্পোর ফর্মেশন হবে। রাইজোপাসটা দেখতে কেমন? এরকম হয় রাইজোপাসের বডি। এই মাথার উপরে এইরকম ভাবে প্রেফারেবল কন্ডিশনে কিছু বাল্ব সাইড বা স্যাটেলাইট শেপের কিছু এক্সটেনশন হয়, যে এক্সটেনশনের মধ্যে ছোট্ট ছোট্ট ভাবে অনেকগুলো স্পোর তৈরি হয়। এরকম ভাবে কতগুলো স্পোর ফর্মেশন হবে। এই যে স্পোর ফর্মেশন হয়ে গেল, এগুলো প্রেফারেবল কন্ডিশনে র্যাপচার্ড হয়ে যাবে। কোনগুলো? এই জায়গাগুলো র্যাপচার্ড হবে, এবং র্যাপচার্ড হয়ে কি হয়ে যাবে, এই নিউক্লিয়াসগুলো বা স্পোরগুলো, এগুলোকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের এই স্পোরগুলো কি হচ্ছে, প্রেফারেবল কন্ডিশনে, এনভায়রনমেন্ট যখন প্রেফারেবল থাকছে তখন সেগুলো বাইরে পড়ে যাচ্ছে, এবং বাইরে যখন পড়ে যাচ্ছে সেখান থেকে ফার্দার প্ল্যান্ট বডি তৈরি হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে স্পোরুলেশন। নেক্সট, বাডিং। ইস্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, বাডিং এ কি হয়। এবার আমরা বাডিং এর ক্ষেত্রে দেখি। বাডিং এ দেখবো এটা হচ্ছে মেন প্যারেন্ট বডি। এটা মেন প্যারেন্ট বডি। এই প্যারেন্ট বডির ক্ষেত্রে এখানে তার নিউক্লিয়াস রয়েছে। মূল বডি থেকে একটা ছোট্ট বার্ড বা অংশ, যেটাকে উপবৃদ্ধি বলছে, এরকম ভাবে একটা উপবৃদ্ধি তৈরি হলো। অর্থাৎ মূল দেহ থেকে ছোট্ট ভাবে একটা উপবৃদ্ধি তৈরি হলো। এই যে উপবৃদ্ধিটা তৈরি হলো, সেটার মাদার সেল কোনটা? এটা প্যারেন্ট সেল। এই প্যারেন্ট সেলের থেকে প্রেফারেবল কন্ডিশনে যখন তার রিপ্রোডাকশন করা প্রয়োজন হয়, সেই রিপ্রোডাকশনের সময় এরকম ভাবে ছোট্ট একটা বার্ড বা কুঁড়ি তৈরি হলো। এই বার্ডের মধ্যে এখানকার সমস্ত নিউট্রিয়েন্ট যেগুলো আছে, নিউট্রিশন যেগুলো আছে, সেই সমস্ত নিউট্রিয়েন্ট মেটেরিয়ালগুলো এখানে সাপ্লাই যাবে। এবং এখানে যেমন নিউক্লিয়াস আমি এর মধ্যে রয়েছে দেখছি, এর মধ্যেও কিন্তু একটা নিউক্লিয়াস ফর্মেশন হবে। এটা আস্তে 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 এক্সটেনশন হবে, এনলার্জ হবে। যখন এনলার্জটা পুরোপুরি ভাবে হয়ে যাবে, এর মধ্যে একটা স্বাধীন স্বতন্ত্র নেচার চলে আসবে, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ ক্যাপাবিলিটি আসবে, সেলফ এবিলিটি আসবে, যে এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা যখন আসবে, কোথা থেকে আসবে? প্যারেন্ট বডি থেকে আসবে। এই প্যারেন্ট বডি থেকে আস্তে আস্তে আসার পরে যখন সেটা আরো এনলার্জ হয়ে যাবে, তখন মূল দেহ থেকে সেটা কেটে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, ডিটাচ হয়ে যাবে, এবং ডিটাচ হয়ে গিয়ে সে কি হবে, সম্পূর্ণ একটা আলাদা স্বতন্ত্র ইস্ট বডি ফর্মেশন করবে। এটাকে বলা হচ্ছে বার্ডিং। এইটাকে বলা হচ্ছে বার্ড। বার্ড কথার অর্থ হচ্ছে কুঁড়ি। মূল বডি থেকে একটা ছোট্ট কুঁড়ি, ফুলের যেমন কুঁড়ি তৈরি হয়, ঠিক সেই রকম একটা কুঁড়ি তৈরি হবে, যেটা আস্তে 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 নিউট্রিশন নিতে থাকবে প্রেগনেন্ট বডি থেকে, এবং নিয়ে 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 সেটা বড় হবে। সেটার মধ্যে একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা ক্ষমতা আসবে। ক্ষমতা যখন আসবে, তখন মূল বডি থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেটা এনভায়রনমেন্টে নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা অর্জন করবে। তখন তাকে আমরা বলবো বার্ডিং, এই প্রসেসটাকে। নেক্সট চলে আসবো গেমিউ। এখানে একটা কথা মনে রাখতে হবে, টোটিপটেন্ট সেলের কথা। এই যে ইস্টের বডি দেখলাম, ইস্টের বডি থেকে যখন একটা বার্ড তৈরি হলো, যে নতুন স্বাধীন স্বতন্ত্র একটা জেনারেশন বা অফস্প্রিং তৈরি হচ্ছে, এই পার্টটাকে বলা হচ্ছে, এই সেলটাকে বলা হচ্ছে টোটিপটেন্ট সেল। বার্ড যেখান থেকে তৈরি হবে, এবং এই প্রসেসটার নাম হচ্ছে টরুলেশন দশা। টোটিপটেন্ট সেল কোনটা? এটাকে টোটিপটেন্ট সেল বলছে। যতক্ষণ সে প্ল্যান্ট বডির সঙ্গে, প্যারেন্টস বডির সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে, তখনও তাকে ইস্ট, এটা তো ইস্ট, এটাকে তো আর ইস্ট বলা হচ্ছে না। ইস্টের দেহে একটা বার্ড তৈরি হয়েছে। এই বার্ডটা যখন ডিটাচমেন্ট হয়ে যাবে, তখন সম্পূর্ণ আলাদা একটা স্বাধীন স্বতন্ত্র। যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ তাকে বার্ডিং বলবো, বার্ড তৈরি হচ্ছে। এই বার্ডটা
কখনো কখনো দেখা যায়, ঠিক গেমিউলের ক্ষেত্রে বলছি, কিন্তু আমরা এই টটিপটেন্ট সেলগুলোর মধ্যে বেশ কিছু এক্সট্রা মেমব্রেন তৈরি হয়, কিছু এক্সট্রা মেমব্রেন তৈরি হয়, যে মেমব্রেনগুলো খুব সহজেই ইম্যাচিওর্ড অবস্থাতেও হলেও, বার্ডিং এর ক্ষেত্রে কি বলেছিলাম, এটা ম্যাচিওর্ড হবে তবেই বডি থেকে ডিটাচমেন্ট হবে। গেমিউলের ক্ষেত্রে এটা ইম্যাচিওর্ড হলেও এর মধ্যে এমন একটা আবরণ থাকে, এমন একটা লেয়ার থাকে, কভার থাকে, সেটা বাইরে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেলেও ইনফেভারেবল কন্ডিশনেও আস্তে আস্তে বড় হতে থাকে এবং স্বাধীন স্বতন্ত্র একটা প্ল্যান্ট বডি তৈরি করতে পারে। এটাকেই বলা হচ্ছে গেমিউল। তাহলে গেমিউল আর বার্ডিং এর মধ্যে ছোট্ট একটু পার্থক্য রয়েছে। নেক্সট আসবো ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন বাংলা হচ্ছে খণ্ডীভবন। মূল দেহটি বা বডি কতগুলো খণ্ডে ভাগ হয়ে যাবে। যেমন স্পাইরোগাইরার ক্ষেত্রে কি দেখবো, এটা স্পাইরোগাইরা, এটা স্পাইরোগাইরার একটা পিকচার আমরা আঁকলাম। স্পাইরোগাইরার মধ্যে এরকম ভাবে ফিতা আকৃতি ক্লোরোপ্লাস্ট থাকে। এটা হচ্ছে মূল স্পাইরোগাইরার বডি। যখন তার রিপ্রোডাকশন করা প্রয়োজন হয় তখন এগুলো কতগুলো খণ্ডে ডিভিশন হয়ে যাবে, ছোট ছোট পার্ট হয়ে যাবে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে একটাই প্যারেন্ট বডি ছিল। এই প্যারেন্ট বডিটার যখন রিপ্রোডাকশন দরকার হয়ে পড়লো, প্রেফারেবল কন্ডিশন হলো, তখন মূল বডিটা কতগুলো খণ্ডে ভাগ হয়ে গেল। কতগুলো খণ্ডে হলো? 1 2 3। প্রত্যেকটা পার্ট আবার ফার্দার স্পাইরোগাইরা ফর্মেশন করতে পারবে। এই যে অংশটা, অর্থাৎ মাল্টিপল ইন্ডিভিজুয়াল তৈরি করতে পারবে, নিউ ইন্ডিভিজুয়াল তৈরি করতে পারবে। স্পাইরোগাইরা পপুলেশনকে আস্তে 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 বাড়াতে পারবে আর কি। এই ঘটনাটাকেই বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। কত ফ্র্যাগমেন্ট, কথাটার অর্থ হচ্ছে খণ্ড, খণ্ডীভবন। মূল দেহ, প্যারেন্ট বডিটা, কোন একটা অংশ বা সমগ্র দেহটা কতগুলো পার্টে ডিভিশন হয়ে যাওয়ার পর প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ডিভিশন ইন্ডিভিজুয়ালি তারা থ্রু মাইটোসিস সেল ডিভিশন গ্রোথ হবে এবং ইন্ডিভিজুয়ালি তারা স্বাধীন স্বতন্ত্র একটা বডি তৈরি করতে পারবে। এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। রিজেনারেশন। রিজেনারেশনটা বলতে গেলে এটা প্ল্যান্ট বডির ক্ষেত্রেও রয়েছে, এনিম্যাল বডির ক্ষেত্রে উদাহরণটা খুব সহজে বোঝা যাবে। টিকটিকির ক্ষেত্রে আমরা কি দেখেছি, ল্যাজ কেটে দিয়ে গেলে আবার নতুন করে ল্যাজ তৈরি হয়। প্ল্যান্ট বডির ক্ষেত্রেও এরকম হয়। একটা গাছের ডাল যদি আমি কেটে দিই, গাছের অগ্রমুকুল যদি আমি কেটে দিই, অর্থাৎ যখন আমরা এপিক্যাল এরিয়াটা সেটা যদি আমরা কেটে দিই, গাছের কোনো একদম অগ্রভাগ ট্রিপ এরিয়াটা যদি আমি কেটে দিই, তাহলে ফার্দার টাইমে দেখবো আমরা পাশাপাশি আবার অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হচ্ছে। তাহলে কেটে দেওয়ার পরেও আবার নতুন করে তৈরি হচ্ছে। মাটির মধ্যে দেখা যায় যে কচু যে স্টেমটা, এটা তো এই যে স্টেমটা মাটির মধ্যে রয়েছে, কচুর যেটা আমরা দেখতে পাচ্ছি পাতাটা বেরিয়ে সেটাকে যদি কেটে দিই তাহলে আবার নতুন করে কচুর পাতা তৈরি হয়। এই যে নতুন ভাবে রিজেনারেট হওয়া, সেটাকেই বলা হচ্ছে রিজেনারেশন। কেটে দিলেও বা নষ্ট হয়ে গেলেও ফার্দার আবার জেনারেশন হয়। এটাও কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ইম্পর্টেন্ট দিক। নেক্সট আমরা আসবো ভেজিটেটিভ প্রোপাগেশন, যেটাকে আমরা অঙ্গজ জনন বলি। স্টেমের কোনো অংশ কেটে গেল, সেই স্টেমের অংশ কেটে দেওয়ার পরে নতুন করে আবার সেই অংশটা যদি আমি কেটে একটা মাটির মধ্যে লাগিয়ে দিই তাহলে নতুন করে আবার গাছ জন্মায়। এই যে নতুন করে গাছ জন্মাচ্ছে সেটা তার অঙ্গ থেকেই তৈরি হয়েছে। এটাকে আমরা ভেজিটেটিভ প্রোপাগেশন বলা হয়। এই ভেজিটেটিভ প্রোপাগেশন আরো উন্নতভাবে হতে পারে, সেটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে ডিটেলে যাব, কারণ ভেজিটেটিভ প্রোপাগেশনটা একটু বিস্তৃতভাবে আলোচনা করতে হবে। আপাতভাবে আমরা কি শিখলাম, যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফিচার্স কি ছিল, তার টাইপগুলো কেমন ছিল, কিভাবে এটা করে থাকে। ওকে, নেক্সট ভিডিও ভেজিটেটিভ প্রোপাগেশন।